আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজকের আয়োজনটা আমরা সাজিয়েছি সাম্প্রতিক প্রসঙ্গ, সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে আমাদের দেশে বা ঘটে গিয়েছে এবং সেটা চলমান রয়েছে রেশটা, সেগুলো নিয়েই কথা বলতে চাই। ছোট্ট করে যদি একটু উল্লেখ করি এখানে যে কি কি ঘটনাগুলো আসলে ঘটছে, আপনারাও জানেন, তারপর উল্লেখ করতেই যাচ্ছি। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার যে আন্দোলন শিক্ষার্থীদের, সেটা একদম চরম রূপ ধারণ করেছে। সেখানে সংঘাত বা সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি শিক্ষক আন্দোলন হচ্ছে, প্রত্যয় স্কিম নিয়ে সেখানে একটি বড় আন্দোলন গড়ে উঠেছে। পাশাপাশি দুর্নীতির যে চিত্র, যেখানে পিএসসির যে কর্মকর্তার গাড়ি চালক প্রশ্ন ফাঁস করেছেন, সেই সাথে জড়িত আরও কারা রয়েছেন নাম বের হয়ে আসছে। প্রধানমন্ত্রীর একদম ব্যক্তিগত যে সহকারী, তার কোটি কোটি টাকার কথা স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই বলেছেন চীন সফর পরবর্তী যে প্রেস ব্রিফিং, সেখানে। এই যখন দেশের চিত্র হয় তখন জনমনে সাধারণভাবে প্রশ্ন আসে, দেশে আসলে সাম্প্রতিক সময়ে তাহলে হচ্ছেটা কি? সেটা নিয়ে কথা বলতে চাই আজকে। ফেরদৌস আহমেদ থাকছে আপনাদের সাথে, আরও যাদেরকে পেয়েছি শুরুতেই আলাপ করিয়ে দিব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর রাশিদ আসকারি, সাবেক উপাচার্য, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সর্বডানে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। অধ্যাপক ডক্টর রাশিদ আসকারি, আপনি তো নিঃসন্দেহে শিক্ষক। এখানে শুরুতে একটু জানতে চাই, শিক্ষক আন্দোলন যেটা মানে দেশে হচ্ছেটা কির মধ্যে, শিক্ষক আন্দোলনে আসলে কি হচ্ছে, এটা কোন দিকে যাচ্ছে? কারণ এটা তো এখনো প্রত্যাহার করা হয়নি। আপনাকে ফেরদৌসি, আপনাকে ধন্যবাদ। দেখুন, এখন সব কিছু ছাপিয়ে যে কি বলবো, যে কোটা সংস্কার আন্দোলনটি যে অবস্থা ধারণ করেছে, এই কোটা সংস্কার আন্দোলনটি যে সহিংস রূপ পরিগ্রহ করেছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে, তাতে অন্য জিনিসগুলা প্রায় মানে ঢাকা পড়ে যাচ্ছে। আমার মনে হয় যে আপনি যে শিক্ষক আন্দোলনের কথা বললেন, এটা তো বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন যে কি বলে, বাংলাদেশ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের যে ফেডারেশন রয়েছে, মূলত ফেডারেশন আন্দোলনটি করছে এবং ফেডারেশনের নেতৃত্বে সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় সেখানে তারা একটা দাবিতে রয়েছে। এবং এই ব্যাপারে এক দফা আমি যতটুকু জেনেছি যে আলোচনা হয়েছে জনাব ওবায়দুল কাদের সাহেবের সঙ্গে। সেই আলোচনা খুব একটা যে একটা অর্থপূর্ণ একটা পরিণতি সৃষ্টি করতে পেরেছে তাও না। আমার মনে হয় যে এখানে উভয় পক্ষ, সরকারি পক্ষ এবং শিক্ষক যে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন ফেডারেশন রয়েছে, তাদের নেতৃবৃন্দ যদি সম্ভব হয় আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা প্রমিনেন্ট নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে একটা থরো কনস্ট্রাকটিভ ডায়ালগ বিটুইন দ্য গভর্নমেন্ট সাইড অ্যান্ড দ্য টিচার সাইড could help resolve this problem. আমার মনে হয় যে এই কনস্ট্রাকটিভ ডায়ালগটি না হওয়া পর্যন্ত এটা আমার মনে হয় যে আপাতত এরকমই আছে। শিক্ষকরা খুব দায়িত্বশীল আচরণ করছেন, কিন্তু যে কোটা সংস্কার আন্দোলন, সেখানে কিন্তু এখন যে সাম্প্রতিক রূপটা পরিগ্রহ করেছে, সেটাতে আমার মনে হয় না যে যারা এখন এটাকে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছেন তারা খুব একটা দায়িত্বশীল আচরণ করছে। এবং বিশেষ করে গত 2 দিনের ঘটনা, এটা কিন্তু 8-10 দিন কোটা সংস্কারের জন্য যে আন্দোলন হয়েছিল সেটা করতেই পারে একদল ছাত্রছাত্রী, তারা মনে করতেই পারে যে চলমান বিদ্যমান কোটাটি সংস্কার হওয়ার প্রয়োজন রয়েছে, সেই জন্য তারা কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকারের একটা অংশ। কিন্তু সেই আন্দোলন থেকে যখন আমরা শুনি যে বাংলাদেশের সবচাইতে যে ঘৃণিত শব্দটি যে রাজাকার, সেই শব্দটি তারা স্পর্ধিতভাবে নিজেদেরকে সম্পৃক্ত করে বলছে, তখন মনে হয় যে সেইটা শেখানো বলি বা সেটা পুরো ছাত্র সমাজের কথা নয়। আপনি শিক্ষক এবং শিক্ষাঙ্গনের সাথে এই শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই জায়গায় এটুকু আপনার কাছে আমি বোধহয় জানতে চাইতেই পারি যে আপনার কি মনে হয় এটা এখন, কারণ অনেক মানুষ এটাকে নানানভাবে এখন বলছেন, সেক্ষেত্রে শিক্ষার্থীদের এই আন্দোলন কোটা সংস্কার আন্দোলন হিসেবেই আছে নাকি এটা একটা রাজনীতির রূপ নিয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এখন আমরা বলতে বাধ্য হচ্ছি, বিশেষ করে গত 2 দিনে যে ঘটনাগুলো ঘটেছে, যে সহিংস রূপ পরিগ্রহ করছে, তাতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এটি সীমিত নেই। এতে আমরা বিভিন্ন জায়গায় পত্রিকার অন্তরে এবং বিভিন্ন জায়গায় পার্সোনালি যোগাযোগ করেও জানার চেষ্টা করলাম যে এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ
এক্সটার্নাল ফোর্সেস যারা ইভিন ছাত্র নয়, নন স্টুডেন্টস, তারা ঢুকে পড়েছে এবং এইখানে আরও তৃতীয় কিংবা চতুর্থ কোনো শক্তি এইটাকে একটা বিশেষ দিকে প্রবাহিত করে একটা অ্যান্টি গভর্নমেন্ট মুভমেন্টের দিকে নিয়ে যাওয়ার কিন্তু একটা পায়তারা করছে এবং এটা ক্রমাগত সহিংস রূপ পরিগ্রহ করছে। সুতরাং আমি দুঃখিত যে আপনাকে থামিয়ে যুক্ত করতে চাচ্ছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি কোনো ধরনের, কারণ এরকম একটি অভিযোগ রয়েছে শিক্ষকদেরই তো বড় দায়িত্ব শিক্ষার্থীদেরকে বোঝানো, তাদেরকে থামানো, কিন্তু আসলে খুব বেশি সেটা থামানো যায় কি না যখন সেটা স্ফুলিঙ্গ আকার ধারণ করে। কিন্তু তারপরে বলতে হচ্ছে যে এই অভিযোগটা রয়েছে যে অনেক শিক্ষকরাও এই উস্কানি দিচ্ছেন, এরকম কি কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? না, সেরকম স্পেসিফিক কোনো তথ্য আমার কাছে নেই, কিন্তু যখন একটা আন্দোলন চলে, দেখেন একটা আন্দোলন চলছে, এই আন্দোলনটার যে ঘোষিত লক্ষ্য যে তারা কোটা সংস্কার চায়, এটা কিন্তু এমন কোনো ইয়ে নয়, এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন। এবং তারা যখন দেখা গেল যে সেইখানে সেই আন্দোলনে এই রকম স্লোগান আসে, ঠিক আছে, যে আমি রাজাকার, মানে নিজেকে রাজাকার দাবি করে স্লোগান আসে, তখন কিন্তু মনে করতে বাধ্য হওয়া হয় যে এটা শেখানো বলি। কারণ এই তরুণ প্রজন্মের যারা রয়েছে তারা নিজেদেরকে অন্তত আর যাই বলুক রাজাকার হিসেবে মেনে নেওয়ার কথা নয়। তাহলে তারা একদম ভেতরের চেতনা থেকে কতটা বলছে নাকি শেখানো বলি বলছে? আসবো নিঃসন্দেহে আপনার কাছে আবারও ইশতিয়াক রেজা আপনার কাছে আসতে চাই। সেক্ষেত্রে আপনার কতটা মনে হচ্ছে যে এই আন্দোলনটা যদি রাজনীতি হয়, সেই রাজনীতির জায়গাটা রূপটা পেল কখন? ধন্যবাদ। কোটা বিরোধী আন্দোলনটার মধ্যে শুরু থেকেই রাজনীতি একটা ছিল। 2018 সালের দিকে যদি তাকান, সেই সময়ের আন্দোলনটারও কিন্তু একটা শেষের দিকে খুব সহিংসতার দিকে চলে গেল এবং সেটাকে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা কিন্তু বিরোধী পক্ষ থেকে ছিল। এবং এখানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন তো নুরুল হক নূর পরে জাতীয় নেতাই হয়ে গেছেন এবং তিনি কিন্তু সাংঘাতিকভাবে সরকার বিরোধী একটা প্ল্যাটফর্মের একটা বড় নেতাই বলতে পারেন আপনি তাকে। এইবার যেটা হয়েছে, কোর্টের মাধ্যমে ফেরত আসার পরে এখানে একটা জেনুইন দাবি আছে কোটা সংস্কারের। আমি এটাকে যৌক্তিকই মনে করি যে কোটা 56% থাকতে পারে না, কিন্তু এটা কতটুকু হবে সেটা নিয়ে আলোচনার যে চেষ্টাটা, সেটা না করে একটা জেদাজেদি হয়েছে এবং জেদাজেদির ফল আজকে কিন্তু এটা শুধু আর কোটা আন্দোলনের নাই, এটা হয়ে গেছে কিন্তু এখন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমি যদি আপনাকে থামিয়ে একটু আন্দোলনটা সম্পর্কেই জানতে চাই, কারণ আমি দেখেছি বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে বলতে বাধ্য হচ্ছে, তারাও বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে। আগে এটা একটু স্পষ্ট হতে চাই যে কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, কোটা বাতিল আন্দোলন, এটা নামটা কি আসলে? ওরা তো কোটা বিরোধী আন্দোলনই বলেছে, কিন্তু আসলে ওরা কোটা সংস্কার চায় বলে শেষে 5% কথা তারা বলেছে। আসলে তাদের কথা হলো কোটা থাকবে না, এরকম একটা কথাই তারা। আবার কেউ কেউ ওদের মধ্যে কোনো কোনো নেতা বলছে না তারা 10% পর্যন্ত মানতে পারে। অর্থাৎ ওরা ওদের জায়গায় স্থির নাই, ওরা কোটা প্রথা বিরোধী আন্দোলন। ওদের প্ল্যাকার্ডগুলো দেখবেন কোটা প্রথা নিপাত যাক, কোটা প্রথা কবর দে, এই জাতীয় স্লোগান আছে। কোটায় নয় মেধায় চাকরি চাই, এই জাতীয় নানা ধরনের স্লোগান আছে। এবং যদিও মুখে তারা বলছে তারা একটা সংস্কার চায়, আমরা সংস্কারটাকেই ধরে নিলাম আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে, কিন্তু এটাকে তো রাজনীতি করার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে উভয় পক্ষের। আমার কাছে মনে হয় একটা সরকার এবং এদের পক্ষের ভিতর থেকে একটা জেদাজিদির কারণে। প্রধানমন্ত্রীর যেই বক্তব্যের কারণে স্পার্ক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজাকার আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এই বক্তব্যটা যেভাবে এসছে পরে কেউ কেউ যুক্ত করেছে কে বলেছে সরকার, কিন্তু এটার ভিতর দিয়ে সাংঘাতিক রকমের একটা মনোজগৎ প্রকাশিত হয়েছে। তখনই বোঝা গেছে যে এই আন্দোলনটা সাধারণ ছাত্রছাত্রীদের হাত থেকে রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট কোনো একটা গ্রুপ কেড়ে নিয়েছে, কেড়ে নিয়ে তারা এই কাজটা করেছে এবং তাদের যে রাজনৈতিক আদর্শটা আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী, সেটাকে এখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। একটা কথা তো বলতেই হয় যে সাধারণ ছাত্রছাত্রীরাও যদি এই স্লোগান দিয়ে থাকে তার কোনো কনটেক্সট আছে কিনা, প্রেক্ষাপট আছে কিনা, যা আজকে টানা চতুর্থবার ক্ষমতায়, অর্থাৎ প্রায় 17 বছর ধরে ক্ষমতায় একটা দল মুক্তিযুদ্ধের চেতনার কথা এইভাবে বলছে, যুদ্ধাপরাধের বিচার করেছে, তারপরও তারা তাদের আদর্শটা কেন ছড়াতে পারলো না সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে? নিজেদের এই ব্যর্থতা তারা দেখে কিনা, আমার তো মনে হয় এই মূল্যায়নটা তারা কখনো করেছে কিনা। এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ সহ তারা এই 15 বছরে যতটা না রাজনৈতিক চর্চা করেছে তার চেয়ে বেশি ক্ষমতা চর্চা করেছে। এই ক্ষমতা চর্চা, আধিপত্য চর্চা, দখলের চর্চার কারণেই আজকে দেখেন ছাত্রলীগ দাঁড়াতে পারছে না। প্রথমে তারা পুলিশের সহায়তা মার দিয়েছে, এখন কিন্তু তারা এটা পুরো পরিস্থিতিটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন পুলিশ পারছে না, শেষে বিজিবি নামাতে হচ্ছে, বিজিবিও পিছু হচ্ছে, সারা দেশে ছড়িয়ে পড়ছে। যারা চাকরি চায় না, স্কুল কলেজের শিক্ষার্থী, তারাও নেমে পড়ছে, তাদের তো বিসিএস দেরি আছে।
এই অবস্থায় নিয়ে যাওয়ার পিছনে আমি বলবো জেদ কাজ করেছে। এবং আমি 5ই জুন থেকেই বলা বলি করছিলাম এটা জেদের কোনো বিষয় নাই। কোটা সারা পৃথিবীতেই নানাভাবে আছে, আমাদের পৃথিবীর বেস্ট প্র্যাকটিসগুলো আমরা নিতে পারি। সারা পৃথিবী এখন উন্মুক্ত, এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যদি এটা দায়িত্ব দেওয়া হয়, তিনি আমার ধারণা স্যার তো শিক্ষক আছেন, বেশিক্ষণ লাগবে না এটা পুরো সিচুয়েশনটা বের করতে, পৃথিবীর কোথায় কিভাবে যৌক্তিকভাবে কোটা আছে, তাই না? এটা বেশিক্ষণ লাগবে না। এবং ছাত্ররা যে একটা কমিশন গঠনের প্রস্তাব করেছিল সেটা গ্রহণ করলে অসুবিধাটা কি ছিল? বারবার আপনি কোর্টের দোহাই দিচ্ছেন, আদালতের দোহাই দিচ্ছেন, আদালত তো বলেন আলোচনা বন্ধ থাকুক। আদালত তো কোথাও এইখানেও তাহলে একটু জেনে নেই, এখানে কি কোনো বাধ্যবাধকতা রয়েছে যে আদালতে কোনো একটা বিষয় যদি নিষ্পত্তির অপেক্ষায় থাকে তখন কোনো ধরনের কমিশনে আলোচনা তোলা যাবে না বা সেই কমিশন গঠনের কথা বলাও যাবে না? আদালতের বিচারাধীন থাকলে পরিপত্র জারি করা যায় না, এটা হলো প্রশাসনিক নিয়ম। কিন্তু আদালতের বিচারাধীন বিষয়ের সময় আলোচনা করা যাবে না, এটা কোথাও নাই। বা কোনো ধরনের আশ্বাস দেওয়া যাবে না, এটা কি রয়েছে? সেটাও নেই। বলতে পারতো আমরা আদালতের রায়ের অপেক্ষা করি, তারা এটা বলতে পারতো। তারপরে হলো আদালত নিজেই কিন্তু বলেছে যে সরকার সিদ্ধান্ত নিতে পারে। তার অর্থ হলো আদালত সরকারকে বলেছে তুমি সিদ্ধান্ত নাও, তাহলে সরকার সিদ্ধান্ত নিল না কেন? একটা 5 সদস্যের কমিশন গঠন করতো যদি, তাহলে তো ছাত্রদের আন্দোলন থেমে যেত, আজকে এই জায়গায় যেত না। পুরো বিষয়টাকে একটা জেদাজেদি, একটা মানে প্রতিপক্ষ দান। আজকে একদিকে রাজাকার স্লোগান দেওয়া হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযোদ্ধাদেরকে, আমরা যাদেরকে বীর মুক্তিযোদ্ধা বলি, যাদের কারণে আজকে স্বাধীন দেশ, তাদেরকে কিন্তু নবপ্রজন্মের মুখোমুখি করা হলো। এটা কি ভালো কাজ হলো? এটা আরেকটা বিষয় ইশতিয়াক রেজা আপনার কাছ থেকে স্পষ্ট হতে চাই, আপনি আরেকটি গণমাধ্যমে আলোচনায় ছিলেন, আমি দেখেছি সেই আলোচনা অনুষ্ঠান, সেখানে আরেকজন আলোচক বলছিলেন যে সরকার একদিকে হচ্ছে গিয়ে সেই রাষ্ট্রপক্ষ ওখানে গেল, সেই অ্যাপিলে গেল, আবার আরেকদিকে হচ্ছে তারা অনেকটা এই কোটার আসলে বাতিল সেই অর্থে চায় না, এটা এরকমই থাকুক, কোটা বহাল থাকুক, তারাই আসলে যেভাবে চাচ্ছে সাংঘর্ষিক হচ্ছে। তিনি যেভাবে উপস্থাপন করেছেন সেটার ব্যাখ্যাটা যদি আপনি এখানে তুলে ধরতেন। কোটা প্রথা বিরোধী আন্দোলন যারা করছে তারা নিজেদের অবস্থান বারবার বদল করেছে, এটা একটা খুবই খারাপ দিক। 2018 সালের পরিপত্র বাতিলের পরে তারা যদি ন্যায্যতা চাইতেন, তারা যেটা বলেন অনগ্রসর জাতির জন্য কোটা লাগবে, তাহলে তারা কেন সে তখন দাবি তুললেন না? তারা কিন্তু খুশি হলেন, রং ছিটিয়েছেন, মিষ্টি খেয়েছেন। এবং এখনও যখন স্টে হয়ে গেল, তারপরে তো কোটা বাতিল হয়ে গেল, এখন তো কোটা নাই, তাহলে সেটাতে কেন তারা বলছেন না যে না আমরা, তারা কি করছেন? পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকে এক্ষুনি সমাধান করতে হবে। কোটার সম্পর্কিত আইন বা বিধি কখনোই সংসদে পাশ হয় না। তারা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তারা কি এটা জানেন না? কিংবা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এটা উস্কানি দিচ্ছেন, তারা কি এটা জানেন না? তারা রাষ্ট্রপতির কাছে গেছেন, রাষ্ট্রপতি এটা করতে পারে না, কিন্তু তবু আমি ধন্যবাদ জানাই তারা রাষ্ট্রপতির উপর আস্থা রেখেছেন, সংসদের উপর আস্থা রেখেছেন, এটাই ইতিবাচক দিক। আপনি এটাকে নিতে পারতেন। দেখেন যখন যখন ছাত্ররা পক্ষভুক্ত হলো এই মামলার, তখন তো রাষ্ট্রপক্ষ আর কোটা বিরোধী আন্দোলনকারী কিন্তু এক পক্ষে চলে আসলো, কারণ তারা উভয়ই পক্ষভুক্ত হয়েছেন, তারা উভয় এটা বাতিল চেয়েছেন। তাহলে এক পক্ষে হয়ে গেল, দুজন কিন্তু এক জায়গায় এসে দাঁড়িয়ে, রাষ্ট্রপক্ষ এবং যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনকারীরা পক্ষভুক্ত হলো, এক জায়গায় চলে আসলো। এটা যখন বাতিল হয়ে গেছে, তখন কিন্তু স্টে হয়ে গেছে, তখন কিন্তু বল সরকারের কোর্টে আসতে পারতো, সরকার যদি একটু নিতে চাইতো। তো সমাধানের দুটি সমাধান আমি এখনো দিতে পারি যদি সরকার শুনে বা যারা সংশ্লিষ্ট আছেন। প্রথম হলো 7ই আগস্ট হলো লাস্ট ডেট, এটা প্রধান বিচারপতি তিনি কিন্তু শুনানি এগিয়ে নিয়ে আসতে পারেন এবং তিনি একদিনের মাথায় শুনানি শেষ করে নির্দেশনা জারি করতে পারেন। এটা কিন্তু রাষ্ট্রকে বাঁচানোর জন্য প্রধান বিচারপতির কাছে, মাননীয় প্রধান বিচারপতির কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ, অর্থাৎ তারিখটা এগিয়ে নিয়ে আসবেন, তারিখটা এগিয়ে নিয়ে আসে, একদিনেও এই শুনানিটা করা সম্ভব। দ্বিতীয় হলো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের সাথে রাষ্ট্রের সাথে আলোচনা করে, সরকারের সাথে আলোচনা করে তার আপিলটা প্রত্যাহার করে দিতে পারেন। যদি তার আপিলটা প্রত্যাহার করে নেন, বল সরকারের কোর্টে চলে যাবে, তখন সরকার সিদ্ধান্ত নিতে পারবে, কমিশন করতে পারে, নানা কোনো আদেশ জারি করতে পারে। এই পথগুলো মানে এছাড়া আমি আর কোনো পথ দেখছি না। আমি অনেকদিন এই বিষয়গুলো ফলো করছি। এই দুটি জায়গায় যদি সরকার এখন না করে, তাহলে এটা বাড়তেই থাকবে। প্রধান বিচারপতির হাতে কিন্তু এখন রাষ্ট্রের ভাগ্য। চমৎকার প্রস্তাবনা আপনি দিলেন এবং আপনি সেই যে আন্দোলন শুরু হওয়ার পরবর্তী সময় থেকে আমাদের এই নিটোলটাটা 21-এর রাত বলি আর অন্যান্য আরও অনেক আলোচনা অনুষ্ঠান বলি, এই জেদাজেদি শব্দটা অসংখ্যবার ব্যবহার করেছেন এবং আহ্বান জানিয়েছেন সরে আসবার জন্য, কিন্তু তারপরও আমাদের এই সহিংস ঘটনায় দেখতেই হলো প্রাণহানির ঘটনা
ঘটলো। আমি আপনার কাছে নিঃসন্দেহে আবার আসবো। অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী, আপনার কাছে একটু আসতে চাই। যদি বলা হয় যে শিক্ষকদের কোনো ধরনের উস্কানি রয়েছে, এই যে অভিযোগটা রয়েছে, সেই অভিযোগটার তো ব্যাপারে তো তদন্ত হতে পারে, কারণ ওই যারা সমন্বয়ক এই আন্দোলনের বিভিন্ন জায়গায়, সেটা ঢাকা থেকে শুরু করে একদম দেশের সমস্ত জায়গায়, তাহলে সেই সমন্বয়কারীদের সাথে কাদের কি ফোন আলাপ, সেটা কি কোনোভাবে ট্র্যাক করা সম্ভব না? বা সেটা ফাঁস, আমরা দেখি বিভিন্ন সময় ফোন আলাপ ফাঁস হয়, সেখান থেকে তথ্য উদ্ধার হয়, সম্ভব কি না তাহলে সেই শিক্ষকদেরও চিহ্নিত করা? না, নিশ্চয়ই আমার মনে হয় যে সেই তৎপরতা চলমান রয়েছে। কেননা হঠাৎ করে একটা আন্দোলন এই রকমের একটা কি বলবো একটা সহিংস রূপ পরিগ্রহ করবে, এর পেছনে উস্কানি কাদের রয়েছে এবং তারা দেশের ভিতরে কিংবা দেশের বাইরে থেকে তারা করছে কিনা, এবং দেশের বাইরে থেকে যারা তৃতীয় চতুর্থ পক্ষ এটার মধ্যে ইন্টারফেয়ার করতে চায় তাদের এজেন্টস প্রতিনিধি কিন্তু শিক্ষকদের মধ্যে যে নাই সেটাও বলবো না। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে যারাই এখানে, আমি কাউকে নির্দিষ্ট করে বলতে চাই না, যারাই সহিংসতা প্রভোগ করতে চায় তাদেরকেই কিন্তু আইনের আওতার মধ্যে আনা যায়। যেমন খুব যারা এই যে আমি কে তুমি কে রাজাকার এই স্লোগানটা যারা চ্যান্ট করলো, এরা কিন্তু খুব বেশি সংখ্যক নয়। যারা চ্যান্ট করলো তাদেরকে কিন্তু সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে কিন্তু আনা যায়, এবং তাদেরকে যদি ইন্টারোগেশনে নেওয়া যায় তাহলে কিন্তু তারা বলবে যে এটা কিভাবে তারা বললো এবং কোন প্রসঙ্গে বললো, কনটেক্সটটা কি বের করে আনা যায়। তারপরে যে বিচ্ছিন্ন যে সহিংস ঘটনা সারা বাংলাদেশে ঘটছে, এটা কিন্তু সংশ্লিষ্ট জায়গায় যদি তদন্তের এই উদ্ভূত পরিস্থিতিতে তাদের যারা স্লোগানে যদি বলি যে নেতৃত্ব দিয়েছে, তাদেরকে কি আলাদা করে এখন এরকম প্রশ্ন করাটা মানে পরিস্থিতি কোন দিকে যাবে, আরো ঘোলাটে হবে কিনা, সেই জায়গাটা কি ভাবছেন? না, ঘোলাটে এখন কথা হচ্ছে দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলন, যদি আমি এটাকে একটা কি বলবো একটা শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে দেখি, তাহলে সেটার ব্যাপারে এক ধরনের বিবেচনা। কিন্তু যারা এর মধ্যে সন্ত্রাসী এলিমেন্ট ঢুকিয়ে দিতে চায় এবং এটা আরও ফার্দার একটা বড় অ্যাগ্রেভেট করতে চায় সিচুয়েশন, সেটাকে আপনি নেগোসিয়েশনের মাধ্যমে কি করবেন? সেটা তো আসলে যে স্টেট অ্যাপারেটাস রয়েছে, অ্যান্টি টেরোরিজম অ্যাপারেটাস রয়েছে, অ্যান্টি ভায়োলেন্স অ্যাপারেটাস রয়েছে, সেটার প্রয়োগটাই কি অধিকতর প্রাসঙ্গিক নয়? যারা সেটা প্রাসঙ্গিক, কিন্তু অনেক সময় তো পরিস্থিতি বুঝে, আমি এখানে আমি বিশেষজ্ঞ নই, আমি আবার আসবো একটু তার মন্তব্যটাও শুনে আসি। আপনার কি মনে হয় এই যে পরিস্থিতির উদ্ভব হলো, তার মাঝখানে যারা নেতৃত্ব দিয়েছে যদি বলি সেই স্লোগানে, তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ বা তাদেরকে ডেকেই আমি বলবো যে জিজ্ঞাসাবাদ, সেটা পরিস্থিতি আরো ঘোলাটে করবে কিনা? না, এখন টার্গেট একটাই, টেনশন কমাতে হবে, অস্থিরতা কমাতে হবে, সহিংসতা কমাতে হবে। এখন এগুলোর সময় নয় যে কাকে কে রাজাকার বলেছে, কাকে আমি চিহ্নিত করব, কাকে কি করব। এটা এই পদক্ষেপ আরও উস্কে দেবে পরিস্থিতিকে। আপনার সারা দেশের কন্টেক্সট যদি চিন্তা করেন, এটা আরও বেশি জটিল করে তুলবে পরিস্থিতি। দরকার হলো একটা মানে যেটাকে বলে যৌক্তিকভাবে চিন্তা করে যে আমি কিভাবে টেনশনটা কমাতে পারি, একটা অস্থিরতা কমাতে পারি। শুরুটাই হয়েছে খুব খারাপভাবে। রাজাকারের স্লোগান দেওয়া যেমন খারাপ হয়েছে, ছাত্রলীগের তাদের উপরে ঝাঁপিয়ে পড়াটা খারাপ হয়েছে। আপনি যদি মনেই করেন যে তারা কোনো অপরাধ করেছে, লেজিটিমেট ফোর্সকে, পুলিশ, নট ছাত্রলীগ, এই প্রসঙ্গটা আলোচনা করতে চাই। ছাত্রলীগ তারাও তো শিক্ষার্থী, তাহলে শিক্ষার্থী সমাজকে কি আমরা আলাদা করে ফেললাম কিনা? একদম বিভক্ত করে ফেললাম। ছাত্রলীগ আবার কোটা বিভাজিত করে ফেললাম। ছাত্রলীগের প্রচুর ছেলে মেয়ে কোটা আন্দোলনে আছে, কিন্তু তারাও তো চাকরি চায়। সবাই তো ছাত্রলীগের নেতা না যে চাঁদাবাজি করে অন্যভাবে তারা কমিটি গঠন করে প্রেস রিলিজ করে টাকা অর্জন করবে, সেটা তো না। এটাকে ছাত্রলীগ দিয়ে নিয়ন্ত্রণের এই যে উদ্যোগটা এবং এই যে উস্কানিটা, এটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে। পুলিশ যদি ইভেন বাড়াবাড়িও করে, তার কিন্তু একটা বিভাগীয় তদন্ত হয়, তার একটা স্ট্রাকচার আছে, কাঠামো আছে, আইনি কাঠামো আছে। এটা একটা লেজিটিমেট ফোর্স রাষ্ট্রের। আপনি তো ছাত্রলীগ দিয়ে সহিংসতা দমাতে পারেন না, অথবা ছাত্রলীগ দিয়ে অন্য কাউকে দমন করার নির্দেশ দিতে পারেন না। এটা একটা ভয়ঙ্কর, আমি বলবো এর চেয়ে অবিবেচনা এবং এর চেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত আর হতে পারে না রাজনৈতিকভাবে। জি, অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী, এখানে আপনাকেও শুনতে চাই। এই যে ছাত্রদের আমরা মুখোমুখি করে এখন মানে আমার দৃষ্টিটা একটু আমি স্লাইটলি ডিফার, যে এইখানে কিন্তু সবাই সচেতন অংশ। এখন এই কোটা বা সংস্কারের পক্ষের যারা আন্দোলন, তারা কিন্তু 10 দিন শান্তিপূর্ণ আন্দোলন করলো। এখন সেইখানে একটা পর্যায়ে এসে
ছাত্রলীগ তো তাদের অবস্থানটাও সেখানে প্রদর্শন করবে। আর ছাত্রলীগ কিন্তু নিজেও সাংঘাতিকভাবে ভিক্টিমাইজড হয়েছে, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার মধ্যে ছাত্রলীগের সেলও রয়েছে। সুতরাং ব্যাপার হচ্ছে যে আবার আরেকটা পক্ষ কিন্তু রয়েছে যারা কোটার পক্ষে, মুক্তিযুদ্ধের সন্তানেরা কোটার পক্ষে। সুতরাং একদিকে যদি ছাত্রলীগ ধরি, একদিকে যারা কোটা বহাল চায় তাদের পক্ষে ধরি, আর একদিকে কোটা সংস্কার চায়। এখন তিনটা অবস্থান তিন জায়গা থেকে তাদের সপক্ষে কিন্তু জোরালো যুক্তি করবে। ছাত্রলীগের যখন দেখবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কে তুমি কে রাজাকার স্লোগান উচ্চারিত হচ্ছে, তখন ছাত্রলীগ যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, সেটাও কিন্তু এক ধরনের তাদের বিবেকের কাছে প্রশ্ন আসবে। এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, এখন এইটা কেউ উস্কে দিল কিনা, দিল কিনা, সেই জায়গাগুলো তো আমরা জানি না। ব্যাপার হচ্ছে যে আমি যেটা বলতে চাই যে দায়িত্বশীল আচরণ আমরা সকল সংশ্লিষ্ট পক্ষে। এখানে একটা প্রশ্ন আমি একটু রাখতেই চাই আপনার কাছে। তারা যখন বলেছে, আমি একদম পুরো স্লোগানটা বলতে চাই, যে স্লোগানে যখন উচ্চারিত হলো এই স্বাধীন বাংলার মাটিতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তার বিপরীতে গিয়ে তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, হতে পারে, হতেই পারে, সেটা চেতনার জায়গা থেকে নিঃসন্দেহে হতে পারে এবং সেটা অনেক বেশি প্রত্যাশিত। কিন্তু সেই ক্ষোভ বা সেই জায়গাটার পরে হামলা হতে পারে কিনা? না, এখন সহিংস হামলা কারোরই কাছ থেকে প্রত্যাশিত নয়। এখন সেইটা তদন্ত সাপেক্ষ, যে হামলাগুলো হয়েছে, কারা হামলা করেছে, এই হত্যাকাণ্ডগুলোর জন্য কারা দায়ী, এগুলো কিন্তু তদন্তের আগে বলার কোনো আমার মনে হয় যে স্কোপ আছে কিনা আমি জানি না। সুতরাং এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেখতে হবে। যদি কেউ লিমিট ক্রস করে, যদি কেউ তার রাজনীতির লিমিট ক্রস করে এটা সহিংসতার দিকে যায়, সেটা যেই হোক না কেন সেটা তো নিন্দনীয়। সুতরাং এই জায়গাটা আমাদেরকে কিন্তু আমাদেরকে আসলে ভরসা করতে হবে। ইশতিয়াক রেজা, আপনার কাছে একটু আসতে চাই, যে ঘটনা ঘটে গেল মঙ্গলবার দিনভর এবং সেখানে নানান ধরনের তথ্য এসেছে, নিঃসন্দেহে আপনি আমার থেকে ভালো জানেন। তথ্যগুলোর মধ্যে ছিল যে ছাত্রলীগের পাশাপাশি যুবলীগ, অনেক জায়গায় বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওখানে বলা হয়েছে ওয়ার্ড কমিশনার নেমেছেন তার দলবল নিয়ে। এগুলা কি ছাত্রদের আন্দোলন বলি, বা সেখানে যদি রাজনীতি হয় ছাত্রদের কাঁধের উপর ভর করে, সেখানে সরাসরি এরকম দল জড়ানোটা কতটা কাঙ্ক্ষিত হতে পারে? না, একেবারেই প্রত্যাশিত না, একেবারেই কাঙ্ক্ষিত না। এই যে গুলি করার দৃশ্য আমরা দেখলাম, রামদা নিয়ে নেমেছে। আমরা অনেক বহিরাগতের কথা শুনি যে ক্যাম্পাসে চলে আসে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে গলদঘর্ম হতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হাতে কি আছে? তাদের হাতে কোনো অস্ত্র নাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটাই আছে, নৈতিক প্রভাব তার ছাত্রছাত্রীদের উপরে, তাই না স্যার? আর তো কিছু নৈতিক প্রভাব। এটা দিয়ে তো এই সহিংসতা দমন করতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং সেখানে কিন্তু শিক্ষকরা নিজেরা ভিকটিম হয়েছেন অনেক ক্ষেত্রে। তারা মারামারি থামাতে গিয়ে নিজেরা মার খেয়েছেন, তারা আহত হয়েছেন। এবং কোন শিক্ষকই আমার বিশ্বাস, কারা শিক্ষকদের আহত করলো, হ্যাঁ সেটাই দেখতে হবে। এবং শিক্ষকদের গায়ে কারা হাত তুললো, এগুলো তো নিশ্চয়ই তদন্তে আসবে। কিন্তু আমার বক্তব্য হলো যে কোথাও না কোথাও একটা উস্কানি তো আছে দুই পক্ষেই। এই উস্কানিগুলোর অবশ্যই তদন্ত হতে হবে। কিন্তু এখনকার টার্গেট হলো, এখনকার বিবেচনা হলো অস্থিরতা থামাতে হবে। এখনই আমি তাদেরকে চিহ্নিত করতে পারবো না, এখনই আমি তদন্ত তো হবেই। স্যার যেটা বলেছেন, তদন্ত করতেই হবে, তদন্ত করতে হবে কারা এখানে। আমি অনেক ফেসবুক স্ট্যাটাস শিক্ষকদের দেখছি, তারা আন্দোলনে কোটা প্রথা বিরোধী যারা আছেন তাদেরকে নানা ধরনের পরামর্শ দিচ্ছেন ফেসবুকের মাধ্যমে। এগুলো নিয়ে তো আলোচনা হবে শিক্ষকদের ভিতর থেকে, কিন্তু এখন সেই সময় না। আমি তো সরাসরি প্রশ্নই করতে পারি, যেই শিক্ষক কোটা সংস্কার চান তিনি বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার বিপক্ষে কোনোদিন কথা বলেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তো শিক্ষকদের জন্য 35% কোটা, চাকরিতে কোটা, তো এগুলোর বিরুদ্ধে কোনোদিন বলেছেন? তারা তো বলেন নাই সেটা। এখন তারা এসে একেবারে জাতীয় কোটা নিয়ে নানা ধরনের কথা বলছেন। নিজেদের বেলায় তো তারা শতভাগ। এমনকি এ কথাও তো সত্য, প্রচুর ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে হয় শিক্ষক কোটায়, হয় তাদের পিতৃ কোটায়, না তো মাতৃ কোটায়, নয়তো মুক্তিযোদ্ধা কোটায়। তারপরে তারা এখন আবার আন্দোলন করছেন, এটাও সত্য। কিন্তু আমি সমস্ত বিতর্কের বাইরে আমি মনে করি দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আনা উচিত। কারণ হলো প্রচণ্ড রকমের আর্থিক ক্ষতি হচ্ছে দেশের, কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। আজকে ছুটির দিন বলে বোঝা যাচ্ছে না, কালকে অফিস খোলার পরে যখন সব রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে তখন চিন্তা করেন। রেল লাইন ধ্বংস হচ্ছে, রাস্তাঘাটে গাড়িতে আক্রমণ করা হচ্ছে, এগুলো কোনোটাই আমি যেটা বলি সংবেদনশীল আচরণ প্রত্যেকের কাছ থেকে প্রত্যাশিত। এবং এখন সময়টা আমি প্রধান বিচারপতির কাছে যে আহ্বানটা রেখেছি, উনি আমি জানি না আমি ঠিক বললাম কিনা, কিন্তু ওনার ক্ষমতা আছে, শুনানি এগিয়ে আনতে পারেন, তিনি এগিয়ে এনে এটাকে শেষ করে একটা নির্দেশনা জারি করতে পারেন। রাষ্ট্রের সর্বোচ্চ আদালত এবং তার প্রধান বিচারপতি তিনি
মাননীয় প্রধান বিচারপতি অবশ্যই এখানে একটা ভূমিকা রাখতে পারেন। আপনারা- অ্যাটর্নি জেনারেল সরকারের সাথে আলোচনা করতে পারেন জি, জি। যে তিনি মামলাটা প্রত্যাহার করে নেবেন কিনা। এবং আপনারা দুজনেই চমৎকারভাবে আপিল- আসলে আপিলটা প্রত্যাহার। এই যে উত্তপ্ত পরিস্থিতি, সেখানে খুব যে সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে কাজ করা দরকার সেটা বললেন। আমি এর বাইরে আরেকটি কোটা নিয়ে যে আলোচনা হচ্ছে, আবেদ আলী কোটা, এটা একটি বড় কোটা কিনা কিংবা বড় এখন সংখ্যা কিনা, সেই জায়গাটা নিয়ে আলোচনা করব, কিন্তু বিরতি নিয়ে ফিরি। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হচ্ছে একটা ছোট্ট বিরতির। আলোচনায় ফিরবো, নিঃসন্দেহের সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানান ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। বিরতিতে যাবার আগে কথা হচ্ছিল বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন যেটা, সেটা নিয়ে, আর শিক্ষক আন্দোলনের আলোচনাও অল্প করে হয়েছে। এবার আমরা একটু আসতে চাই দুর্নীতি সেই আলোচনায়। আমি অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী আপনাকে প্রথম শুনতে চাই। আমি বিরতিতে যাবার আগে বলছিলাম আবেদ আলী কোটা, এটা আসলে একটা রূপকর্থী ব্যবহৃত হচ্ছে যে যেখানে এরকম দুর্নীতিটা চরম আকারে হচ্ছে, সেখানে আমরা অন্য কিছু, কোনটা ন্যায্য, কোনটা যৌক্তিক কি কোনটা অযৌক্তিক, তা নিয়ে শুধু মারামারি করছি। ফাঁকে অনেকে হচ্ছে একেবারেই দুর্নীতি করে তাদের লাভটা তুলে নিচ্ছে। সেখানে কি মনে হয় এই যে আবেদ আলী, কি করে উনি আবেদ আলী হলেন? আপনাকে ধন্যবাদ ফেরদৌসী। কিন্তু এই আবেদ আলী স্পেসিফিক এই যে পার্টিকুলার যে এক্সাম্পলটা, এটার চাইতে আমি একটু সার্বিকভাবে বলি। এটা একটা ওয়ার্স্ট ম্যানিফেস্টেশন অফ দ্য হোলসেল কারাপশন র্যাম্পেন্ট ইন দ্য সোসাইটি। এখন ঘটনা হচ্ছে যে দুর্নীতি, এই দুর্নীতি নিয়ে কিন্তু ওভার দ্য ডেকেডস গোটা পৃথিবী, খুব বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিজগুলো, এমনকি ইউরোপীয় ইউনিয়নে আমরা দেখছি যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে $1.26 trillion ইজ বিইং লস টু কারাপশন। অ্যান্ড ইভেন ইউরোপীয় ইউনিয়ন কান্ট্রিগুলোতেই কিন্তু আমরা দেখছি যে $132 billion লস টু কারাপশন। এখন corruption has become a global phenomenon which needs to be solved globally. বাংলাদেশের যে জিনিসটি হলো, কিন্তু আমাদের দেশে কোনো হিসাব আছে যে আমাদের দেশে কত এরকম ডলার লস হচ্ছে? না, সেইটা এটা নিয়ে কাজ করছে, কিন্তু কি বলবে, ওয়ার্ল্ড ব্যাংক কাজ করছে এবং ইকোনমিক ফোরাম কাজ করছে। নিশ্চয়ই একটা পরিসংখ্যান বের হবে, কিন্তু স্পেসিফিক্যালি কোনো দেশকে না বলে পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেটা দুর্নীতির ঊর্ধ্বে। বাংলাদেশে যে জিনিসটি ঘটেছে সম্প্রতি, যেটা এই যে বিস্ফোরণটা যে ঘটলো, এই বিস্ফোরণটায় আমরা মনে করি যে একটা ভেতরের চিত্র কিন্তু প্রকাশিত হয়েছে। এবং আবেদ আলী একদিনের ঘটনা নয়, কিন্তু লম্বা সময় ধরে, 1 দশক 2 দশক ধরে একটা সংঘবদ্ধ চক্র, যে কি বলে, পাবলিক সার্ভিস কমিশনে যারা প্রশ্নপত্র ফাঁস করে অসংখ্য লোককে নিয়োগের সঙ্গে সম্পৃক্ত করেছে, এটা একটা ভয়াবহ চিত্র কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু মেইন ব্যাপারটা হলো যে এই আবেদ আলী কীভাবে ট্রিটেড হচ্ছে। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী তার যে 2024-25-এর যে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় আমরা যে দেখেছি যে প্রকাশ্যে উনি যে দৃঢ় কণ্ঠে উচ্চারণ করেছেন, যে অনেকবারই উনি করেছেন তার দীর্ঘ সময়, যে জিরো টলারেন্স টুয়ার্ডস কারাপশন। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখছি যে তারপরে উনি যখন চীন থেকে, বিশেষ করে চীন সফরোত্তর যে গণভবনের যে সাংবাদিক সম্মেলন হলো, ওখানে আবার অনেক সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি বললেন যে কেউ রক্ষা পাবে না, ম্যাও ধরা শুরু হয়ে গেছে, কেউ রক্ষা পাবে না। এখন এই ম্যাও ধরাটা কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখনই কিন্তু 1, 2, 3, 4, 5 পুলিশ কর্মকর্তার স্ত্রীর যে 5টি জাহাজ কিনে দিয়েছে স্ত্রীর নামে, এই জিনিসগুলো আসলে অত্যন্ত গর্হিত। সেক্ষেত্রে আপনার মনে হয় যে এটা চলমান থাকবে? কারণ আমি ছোট্ট একটু পূর্ববর্তী ঘটনা মনে করিয়ে দিই। যখন একদম দলের মধ্যে বলা হলো যে শুদ্ধি অভিযান চলছে, আমরা দেখলাম সম্রাট, এরকম কিছু ধরা পড়লো এবং তাদের ব্যাপারে ক্যাসিনো কাণ্ড, নানান কিছু সামনে আসলো, তখন বলা হলো এবার কিন্তু জিরো টলারেন্স, অনেকেই ভয় পাবে। ভয় কি পেল? আমি কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ মানুষ। আমি এর আগে কিন্তু কখনো দেখিনি যে চলমান রয়েছে এই যে একজন সাবেক পুলিশের প্রধান, তার যখন দুর্নীতির ইয়েটা ধরা পড়লো এবং দুর্নীতির ইনভেস্টিগেশন চলছে, কিন্তু দুদকে উনি এখনো আসেননি, ইনভেস্টিগেশন চলাকালীন তার যে এই যে প্রায় সকল সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া, মানে সম্পদ জব্দ হওয়া, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়া,
এবং যে তার যে দলিল দস্তাবেজ পর্যন্ত জব্দ হওয়া, এইগুলো কি আগে আমরা খুব একটা শুনেছি বলে মনে হয় না। তারপরে এই যে মতিউর রহমান নামে একজন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এর একজন উচ্চপদস্থ কর্মকর্তা, এই যে ব্যাপারগুলো হচ্ছে এইগুলো কিন্তু ইতিবাচকভাবেই দেখতে হবে। চলমান থাকবে কিনা, এমন একটা সময় এই দেশে ছিল যে পরপর 5 বার দুর্নীতিতে প্রধান হয়েছে এবং তখন কিন্তু স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে দুর্নীতিগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছে, তখন এই রকমের জিনিসগুলো দেখিনি। সুতরাং আমরা আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে যদি মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা না থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো এভাবে আসতো না। আমরা একটু আস্থা রাখি না মাননীয় প্রধানমন্ত্রীর উপরে, আস্থা রাখি এবং আমরা যেভাবে শুরু হয়েছে মেয়াও ধরা, আমার মনে হলো যে ইট উইল কন্টিনিউ টু এক্সিস্ট এবং আরও অনেকের মুখোশ উন্মোচিত হবে এবং সত্যি একটা ভালো পরিণতি দিকে আমরা এটা লুক ফরওয়ার্ড। নিঃসন্দেহে আস্থা রাখতে হবে, ধৈর্য তো একটু ধরতেই হবে, সামনে কি হয় সেটা দেখবার জন্য অন্তত। এবং সেই জায়গাটা যে আপনি কি বলবেন, কারণ সব তো যখনই ধরা পড়ে দেখা যায় যে দেশের বাইরে, তাদেরকে আসলে পিকে হালদার, কয়জন পিকে হালদারের মানে দেশে ফিরিয়ে আনা যাবে বা তাদেরকে একদম সেই কাঠগড়ায় দাঁড় করানো যাবে? প্রথমে আপনার ওইটার একটা পরিসংখ্যান দেই। 2017 সালে দুর্নীতি দমন কমিশন নিজে একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেখানে তারা দেখিয়েছিল বাংলাদেশে প্রতি বছর দুর্নীতিতে, সরকারি খাতের দুর্নীতি, প্রাইভেট সেক্টর না, সেখানে 18,000 কোটি টাকা তছরূপ হয় বছরে। 18,000 কোটি টাকা 2017 সালের হিসাব, সেটা নিশ্চয়ই এখন আরো বেড়েছে। এটা হলো দুদকের নিজস্ব হিসাব। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যে বাংলাদেশের জিডিপিতে যে গ্রোথ হতে পারতো তার থেকে প্রায় 3% কম হচ্ছে দুর্নীতির কারণে। কি চিত্র, এই চিত্রটা তো বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর জায়গায় আমরা অবস্থান করছি। দেখেন, দুর্নীতি হয় পৃথিবীর অন্যান্য দেশে, যেটা স্যার বলছিলেন, কিন্তু প্রতিষ্ঠান ধ্বংস করে হয় না। ওখানে কনস্ট্রাকশনে হয়, ওখানে নেগোসিয়েশনে হয়, ওখানে নানা ধরনের চুক্তিতে হয়, কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান ধ্বংস করা, পিএসসির মতন প্রতিষ্ঠান কিংবা ধরনের সরকারি চাকরির মতন প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় একটি প্রতিষ্ঠান, এইসব ধ্বংস করে দুর্নীতি হয় না। এটা একটা ভয়ঙ্কর জায়গা বাংলাদেশে। বাংলাদেশে একটি প্রতিষ্ঠানও আর এখন অক্ষত নাই যেটিকে ভালো বলতে পারবেন, আপনি ঠিক জায়গায় আছে বলতে পারবেন। সরকার, প্রথম কথা হলো পারসেপশনটাই ভুল। সরকার কোনো দুর্নীতি বিরোধী অভিযান করছে না, পরিষ্কার। সরকার কোনো ধরনের দুর্নীতি বিরোধী অভিযান করছে না। এটি শুরু হয়েছে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যম যখন দুর্নীতির তথ্য বের করলো বেনজিরের, তখন গিয়ে বেনজিরকে কিন্তু সরকার কিছুই করে নাই। তিনি যখন 7টি পাসপোর্ট বানিয়েছেন তখন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সরকার কি দেখে নাই? পাসপোর্ট অধিদপ্তরের তথ্য তার কাছে আসে না? তিনি যখন এক দাগে 670 বিঘা জমি কিনেছেন, আপনি কিনতে যান না 1 বিঘা, কি অবস্থার ভিতর দিয়ে যায়? সেটা তো তাদের বিধিতেও নাই, কিনতে তো পারবে না, তাকে তো ইনফর্ম করতে হবে। তখন কি তিনি সরকারি চাকরি করেন নাই? তখন সরকার কোথায় ছিল? এবারও কিন্তু সরকার তাকে ধরতো না, পত্রিকায় যদি না আসতো। পত্রিকা ডিটেইল দেওয়ার পরে একটা দুদকের কাজ, তাও কি কিছুই হচ্ছিল না। একজন সংসদ সদস্য পার্লামেন্ট থেকে হেঁটে দুদক পর্যন্ত গিয়ে কমপ্লেন করার পরে দুদক বলেছে আমরা তদন্ত করব। সরকার কিছুই করে নাই, এখানে সরকার কিছুই করে নাই। এখন সরকার করছে, এটা বলার কোনো কারণ নেই। মতিউর রহমান এতগুলো 4 বার দুদকে কেস হয়েছে, 4 বার ক্লিন চিট নিয়ে বেরিয়ে আসছে, কিছুই হয় নাই। আর মতিউর রহমানকে এখন পর্যন্ত গ্রেফতার করা হলো না কেন? বেনজির কিভাবে খুব সুন্দর করে ব্যাংকের টাকা তুলে পালিয়ে গেল। আপনি 1 লাখ টাকা চেক দিলে আপনি মানে আপনাকে সারাদিন বসিয়ে রাখা হয়, কিন্তু উনি কি করে 200 কোটি টাকা নিয়ে চলে গেলেন বাইরে? এগুলো তো প্রশ্ন। পুরো পরিবার নিয়ে এয়ারপোর্ট দিয়ে, বেনজির তো কোনো আননোন ফেস না, তিনি কিভাবে চলে গেলেন? এখানে যে প্রশ্রয় আছে, আমি সবসময় যেটা বলি, রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা, উদাসীনতা এবং প্রশ্রয়ে দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা। এবং ইউএনডিপির একটা প্রাইমার আছে 2015 সালে, তারা এটা প্রকাশ করেছে, যোগসাজশ নাম্বার 1 কলিউসিভ ব্রাইবারি, বাংলাদেশে এটা হাইস্ট। যোগসাজশ, আমলাতন্ত্রের সাথে রাজনৈতিক নেতৃত্বের যোগসাজশ তৈরি হয়, তারপরে প্রকল্পের টাকা 9-6 করা থেকে শুরু করে। শুধু তো ঘুষ এখন দুর্নীতি না, এখন হলো যে আপনি চাকরি বিক্রি করে দিবেন, যেটা আবেদ আলী করেছে। আপনি এখন তদবিরের মাধ্যমে বিশাল টাকার মালিক হয়ে যাবেন, যেটা প্রধানমন্ত্রীর পিয়ন জাহাঙ্গীরের কথা শোনা যাচ্ছে। তিনি নিজেই বলেছেন 400 কোটি টাকা। তিনি কি করতেন? তিনি ডিসি বদল করে দিতেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের সমস্ত অনুষ্ঠানের প্রযোজক, কারা হবে, কোন অনুষ্ঠান কোন জায়গা থেকে কেনা হবে আমি শুনেছি, সেগুলো হবে। তো এই যে ক্ষমতা, এটার মাধ্যমে যে অর্জন, এগুলো হয়েছে কিন্তু ক্ষমতা কাঠামোকে ব্যবহার করে, ক্ষমতার ভেতর থেকে এগুলো করা হয়েছে। বেনজির নিজেকে রাষ্ট্র মনে করতেন, রাষ্ট্রের কর্মচারী নয়। তিনি মনে করতেন তিনি, এবং এই প্রশ্রয়টা পেয়েছে মানে রাজনৈতিক নেতৃত্ব থেকেই।
পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান বা পুলিশ প্রধান, এই সেক্টর ওই সেক্টর, এত যদি দুর্নীতি চিত্র থাকে তাহলে আসলে এই দেশের রাষ্ট্রযন্ত্রগুলো কিভাবে কাজ করছে? স্যার, আপনার কাছে আসি যে সেটা হচ্ছে যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যদি কাজ করে ঠিকভাবে তাহলেই তো রাষ্ট্র দাঁড়ায় বা রাষ্ট্র এগিয়ে যায়। কিন্তু প্রতিষ্ঠানের যে কথাটা সৈয়দ ইশতিয়াক রেজা বললেন, সেখানে সত্যি যে প্রাতিষ্ঠানিক যদি দুর্নীতি হয় তাহলে আসলে প্রতিষ্ঠান কি করে কাজ করে, সেটাই তো এখন একটা বড় প্রশ্ন। হ্যাঁ, এখন এটা ঠিকই যে আমাদের বাংলাদেশ আজকে 54 বছর হলো কিন্তু স্বাধীনতার। তারপর কিন্তু সমান্তরালই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলবে সেটা চলেনি। এটা কিন্তু বারবার হোঁচট খেয়েছে, বিশেষ করে জাতির পিতার হত্যাকাণ্ডের পরে থেকে 21 বছর, আবার 2001 থেকে 2008 পর্যন্ত এই দীর্ঘ সময়টা যেভাবে লুটেরা এবং বিভ্রান্ত দলছুট এবং সুবিধাবাদী রাজনৈতিক নেতা, আমলা, লুটেরা এবং কি বলবো সামরিক বাহিনীর মানুষ এই নিয়ে যেভাবে চলেছে, তাতে কিন্তু একটা স্ট্রাকচার গড়ে উঠেছে, যে স্ট্রাকচারটা কিন্তু একটা দুর্নীতির, তারা যেহেতু তারা একটা কি বলবো সুদূর প্রসারী রাজনৈতিক অভিলক্ষ্য বাদ দিয়ে তারা ব্যক্তিগত পার্সোনাল অ্যাগ্রেন্ডাইজমেন্ট যেটাকে বলে তার জন্য কাজ করেছে। সুতরাং এইভাবে দুর্নীতি একটা কিন্তু প্রশ্রয় পেয়ে গেছে। সেখান থেকে চট করে একেবারে আপনি রাতারাতি বের হয়ে আসবেন সেটা সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু সেই দিন বক্তৃতায় সেটা বলেছেন যে রাতারাতি বলা যায় কিনা, 17 বছরকে রাতারাতি বলা যায় কিনা। না, এইটা তো আগের চেয়ে একটা ভালো স্টেটে রয়েছে, যেখানে দুর্নীতিকে এই যে আমি যেটা বলি, ডিনায়াল সিনড্রোম একটা স্টেটের জন্য সবচেয়ে খারাপ জিনিস। এবং একটা সময় কিন্তু ডিনায়াল সিনড্রোম ছিল, যে কি হচ্ছে 64 ডিস্ট্রিক্টে একসঙ্গে বম্বিং হচ্ছে, অথচ বলছে যে না এইখানে কোনো জঙ্গি নেই, জঙ্গিবাদ নেই। রাষ্ট্রযন্ত্র যদি ডিনাই করে, এখন কিন্তু একটা ইতিবাচক দিক আমরা দেখতে পাই যে রাষ্ট্রযন্ত্র কিন্তু ডিনাই করছে না, যে মাননীয় প্রধানমন্ত্রী যখন নিজে বলেন এই জিনিসটাকে, আমি বলবো আপনাকে ইতিবাচকভাবে নিতেই হবে। নিজে যখন বলেন যে আমার পিয়ন কোটিপতি, 4 কোটি 400 কোটি টাকার সাধারণ মানুষের এখন এই কথাটা রয়েছে যে এক মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখেই আমরা কথাগুলো বলি, যে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চাচ্ছেন, কিন্তু তার সাথে যারা রয়েছেন তিনি একা কি সব করতে পারবেন? তার সাথের লোকেরা কি সেইভাবে তাকে সাপোর্ট দিচ্ছেন কি? এখন সেইভাবে সাপোর্ট তো দিচ্ছে না। এখন সেইটা শুধুমাত্র একা গভর্নমেন্টকে বললে হবে না। আমার কাছে যেটা, আমি দুর্নীতির উপরে বেশ কিছু স্টাডি করেছি আর কি। এইখানে দুর্নীতি যেমন টিআইবির যিনি হচ্ছেন এখন চিফ রয়েছেন, টিআইবির যিনি চিফ, তার কথা হচ্ছে যে পাবলিক ইনডিফারেন্স ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড ফর কারাপশন ইন দ্য ওয়ার্ল্ড। এখন ধরেন আমরা যে ঘুষটা, দুর্নীতির একটা বিরাট জায়গা হচ্ছে ঘুষটা কিন্তু লেনদেন হচ্ছে, যারা খাচ্ছে আর যারা দিচ্ছে উভয়ই কিন্তু সমভাবে দায়ী। সুতরাং এই যে ঘুষের যে উৎপাদন এবং বৃদ্ধি, এটাই কিন্তু সাধারণ মানুষও যারা তাদের কাজ খুব সহজেই করে নিতে চায়, তারা এটাকে কন্ট্রিবিউট করছে। সুতরাং আমার মনে হয় যে এই যে পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক কনসিয়াসনেস, সামাজিক দায়বদ্ধতা, এই জায়গাগুলো যখন বাড়তে থাকবে, ও রেজা ভাই বললেন যে একজন সাংসদ সামনে এসেছে, এই সাংসদকে যদি রাষ্ট্রের ডিনায়াল সিনড্রোম থাকতো তাহলে এই সাংসদকে অগ্রাহ্য করা কিন্তু এমন বড় হয়ে দাঁড়াতো না। কিন্তু এই সাংসদের মতো যখন সবাই সামনে আসবে, জনগণ সামনে আসবে, তখন সেটাকে অগ্রাহ্য করার সুযোগ হবে না। সুতরাং দুর্নীতি যদি আমরা মানে কমাতে চাই বা একটা পর্যায়ে নির্মূল করতে চাই, তাহলে সরকারের পাশাপাশি সুশীল সমাজ এবং বিরোধী দল, আজকে বিরোধী দলের ভূমিকাটা কি? তারা এমন ইস্যু নিয়ে রাজনীতি করে, বিশেষ করে যেগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই, সেইখানে দুর্নীতির ইস্যুটা সামনে নিয়ে আসা উচিত। সুতরাং সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং যারা পাবলিক রয়েছে আর কি, তারা যদি সমবেতভাবে একটা দুর্নীতি বিরোধী একটা কালচার এগেনস্ট করাপশন, একটা জিনিস যদি আমি সংস্কৃতির পর্যায়ে না নিয়ে যেতে পারি, সুতরাং এখানে পরিবারের ভূমিকা রয়েছে, এখানে প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে, এখানে সমাজের ভূমিকা রয়েছে, তারপরে ফাইনালি দুর্নীতিগ্রস্ত মানুষদের শাস্তি দেওয়ার জন্য রাষ্ট্রের ভূমিকা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। এটা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে। বড় মানে মোটা দাগে বলা হয় যে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে যদি এখন গোড়ার থেকে গড়ে তুলতে পারেন যে কোনোভাবেই দুর্নীতির দিকে যাওয়া যাবে না, তাহলে যদি দেশে কিছু একটা হয়, if all these factors work together hand in hand and shoulder to shoulder। আপনার কাছে আসতে চাই যে ঘুষ দেয়া এবং ঘুষ নেওয়া অপরাধ, এই অপরাধটা দিনের পর দিন তো ঘটেছে, কেউ কি কোনো কথা বলেছে কিনা? যদি সেই মতিউর রহমানের কথাই আমরা বলি, উনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, বিভিন্ন সময়ে কাজ করেছেন এবং সবসময় অধ্যত্ত ছিল, সেটাই বা কি করে থাকে একজনের?
থাকে হলো কি আমাদের রাষ্ট্রীয় সিস্টেমে সরকারি কর্মকর্তাদের ডিসক্রিশনারি পাওয়ার ইজ ভেরি হাই। পৃথিবীর কোথাও, পৃথিবীর নানা দেশে উনি গিয়েছেন, সরকারি কর্মকর্তাদের এত ক্ষমতা থাকে না, মানুষের ক্ষমতা থাকে। আমরা এখানে মানুষকে গৌণ করে সরকারি কর্মকর্তাদেরকে মুখ্য করে ফেলেছি। একজন কাস্টমস কর্মকর্তা, ডেপুটি কমিশনার, উনি চাইলে যে কোনো প্রতিষ্ঠানের সমস্ত কম্পিউটার জব্দ করতে পারেন কোনো প্রকার কারণ দর্শানো ছাড়া। এরকম ক্ষমতা এটা কেউ, কোনো ব্যবসায়ী চাইবে না। সে তখন ঘুষ দেয়, সে তো গিয়ে বলে আমি আপনার সব কম্পিউটার নিয়ে চলে যাব, তখন তাকে ঘুষ দিয়ে থামায়, লাখ লাখ টাকার ঘুষ। তিনি চাইলে যে কোনো জিনিস, যে কোনো একজন ইম্পোর্টারকে বা এক্সপোর্টারকে আটকে দিতে পারেন। লাখ লাখ টাকার ইম্পোর্ট, লাখ লাখ টাকার এক্সপোর্ট, কোটি কোটি টাকার, তিনি তখন ঘুষ দেন। সরকারি কর্মকর্তাদের ডিসক্রিশনারি পাওয়ার কমাতে হবে আপনাকে। এটা বহুদিনের কথা যে রাইট সাইজিং দ্য গভর্নমেন্ট, সরকারের আকার ছোট করো, সরকারের মানুষের ক্ষমতা বাড়াও, সরকারের ক্ষমতা কমাও। আমাদের এখানে এত দৃশ্যমান সরকার পৃথিবীর কোনো দেশে, আপনি প্রচুর দেশে যাবেন, আপনি থাইল্যান্ডে যান না, সামরিক শাসনের দেশ এখনো, আপনি কোথাও কোনো আর্মির লোক দেখতে পাবেন না, সরকার কর্মকর্তাদের এত দাপট দেখতে পাবেন না। এভরিথিং ইন সিস্টেম। আর এখন আমরা স্মার্ট বাংলাদেশ বলছি, তাহলে এত মুখোমুখি ইন পার্সন দেখা দেখি কী করে হবে? কেন হয়? চিটাগং কাস্টমস সবচেয়ে বড় জায়গা আমাদের, আজ পর্যন্ত এটাকে অটোমেশন করা যায়নি, কারণ ওরা ঘুষ খেতে হবে। তো ঘুষের জায়গা তো সরকার রেখেছে, কোনো সংস্কার করে না। আপনি দেখবেন গত 15-17 বছরে কোনো সংস্কার হয়নি রাষ্ট্রীয় কাঠামোর। শুধুমাত্র বড় বড় আমরা উন্নয়নের কথা বলেছি, উন্নয়ন অনেক উচ্চারিত শব্দ, কিন্তু যে সংস্কারগুলো হওয়া দরকার, প্রাতিষ্ঠানিক সংস্কার, সেগুলো হয়নি। এবং ডিনায়াল সিনড্রোম নাই যেটা বলছেন, ঠিক আছে, কারণ হলো আপনি লুকিয়ে রাখতে পারছেন না, এত বেশি দুর্নীতি হয়েছে, দুর্নীতি ফেটে বেরিয়ে যাচ্ছে। এখন একটা পিওনে যদি 400 কোটি টাকা করে, তাহলে অন্যরা কি করেছে মানুষ তাই প্রশ্ন করবে, ও তাই না? তাহলে উপরের স্তরে কি না জানি হয়েছে, আবেদ আলী কি একা এই কাজটা করেছে? দুর্নীতি একা একা, দুর্নীতি একা একা করা যায় না। পিওন দুর্নীতি করেছে, তাকে বের করে দেওয়া হলো, কেন ফৌজদারি মামলা হলো না তার বিরুদ্ধে? কেন তাকে গ্রেফতার করলো? উনি তো আমেরিকা চলে গেলেন, পুরো পরিবার নিয়ে। এই প্রশ্নগুলো উঠবে তো মানুষের কাছে। এবং এইগুলো এতদিন, আবেদ আলী 2015 সালে চাকরিচ্যুত হয়েছেন, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের ভিতরে যে একটা চক্র ভিতরে বসে আবেদ আলীকে দিয়ে কাণ্ডটা করিয়েছে। সুতরাং দুর্নীতি নিচ থেকে উপর পর্যন্ত নানাভাবে ছড়িয়েছে। সরকারি অফিসে বা যে কোনো কাজ, আপনার এখানেও আছে, বিশ্ববিদ্যালয় আছে, একটা ওয়ার্ক কালচার থাকে, কর্মসংস্কৃতি। বাংলাদেশে কর্মসংস্কৃতি হলো দুর্নীতির সংস্কৃতি। আমাদের সরকারি কর্মকর্তারা সেবার কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই, মানুষকে সেবা দেওয়ার, কিন্তু দুর্নীতির ক্রেজ তৈরি করেছে। সেখানে বিসিএস এর প্রতি এত আগ্রহ, এবং ছোট ছোট দুর্নীতিতে মানুষকে অভ্যস্ত করে। আপনি বিল পে করতে চান, আপনার নিবে না, বিদ্যুতের বিল আপনাকে ঘুষ দিয়ে পে করতে হবে, আপনি কিন্তু রাষ্ট্রকে টাকা দিচ্ছেন। ওয়াসার বিল আপনাকে একটা পেচের মধ্যে ফেলে দিয়ে ঘুষ দিয়ে আপনি সেখান থেকে বেরোচ্ছেন। আপনি পাসপোর্ট বের করতে পারেন না আনসার সদস্যদেরকে টাকা না দিয়ে, একটা পাসপোর্ট বের করতে পারবেন না নিয়ম মাফিক। আপনাকে যদি 7 দিনের মধ্যে 4 দিনের মধ্যে কোনো বার্থ সার্টিফিকেট বের করা যায় না, নিবন্ধন করা আসলে অভিযোগ আকারে রয়েছে। জি, ছোট ছোট দুর্নীতিতে সাধারণ মানুষকে অভ্যস্ত করে আমাদের নীতি নির্ধারকরা বড় দুর্নীতির এভিনিউটা তৈরি করে ফেলেছেন। জি, শেষ করতে হবে, মোটামুটি শেষ প্রান্তে আমরা চলে এসেছি। অধ্যাপক ডক্টর রাশেদ আসকারী, সেক্ষেত্রে এই যে ইশতিয়াক রেজা যেভাবে বলছিলেন যে রাষ্ট্রের সংস্কারের কাজটা তো করতে হবে, রাষ্ট্রের সংস্কারের কাজটা প্রতিষ্ঠানের সংস্কার, সেই জায়গায় এখন যে একটা প্রায়শই আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় দিয়ে রাখে যে রাষ্ট্র মেরামতের কাজ চলছে, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, নানান যে কথা, এইটা এইভাবে রাস্তায় আমাদের দেখবার কথা ছিল কিনা শিক্ষার্থীদের সেই লেখা প্ল্যাকার্ডের মধ্যে? কারণ ইশতিয়াক রেজা বলেছেন একটা প্রতিষ্ঠানের সংস্কারের কাজটা তো ওই জায়গাটাই করতে হবে, এটা কি শিক্ষার্থীদের করবার কথা কিনা? এটা আসলে কোনো একক পক্ষের করবার কথা নয়, এটা সবাইকেই করতে হবে, কিন্তু রাষ্ট্রের একটা নেতৃত্ব বা রাষ্ট্রের একটা ইনিশিয়েটিভটা রাষ্ট্রকেই নিতে হবে। রাষ্ট্রকেই প্রথমে স্বীকার করতে হবে যে স্টেটটা কোন অবস্থায় আছে, থ্রেশহোল্ড লেভেলে একটা স্টাডি হবে, যে জায়গাগুলো আমাদের লুপহোলস রয়েছে সেই জায়গাগুলোর সংস্কারের জন্য উদ্যোগ নিতে হবে এবং আহ্বান জানাতে হবে। এইখানে আমাদের একটা জিনিস, এটা সত্যি একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আমাদের তো সমস্ত কিছুর কেন্দ্রীয় ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদে একটা কার্যকর বিরোধী দলের দীর্ঘদিনের অনুপস্থিতি কিন্তু অনেক সমস্যার, একটা ছায়া সরকার থাকা, যেমন একটা ছায়া সরকার যদি থাকতো তাহলে সরকারের যে জায়গাটায় বা যে মন্ত্রণালয়ে একটা লুপহোলস থাকলো, সেইটা কি ধরনের হওয়া উচিত ছিল, ছায়া সরকারের পক্ষ থেকে যদি একটা রূপরেখা প্রণীত হতো, তাহলে কিন্তু মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম ইজ অলওয়েজ ওয়েলকাম। এই জন্য যে সক্রিয় একটা বিরোধী দল, সেটার অনুপস্থিতি
এবং ইত্যাদি নানা ধরনের কারণে আমরা আমাদের 16 আনা সাফল্যটা বহন করে আনতে পারছি না। সক্রিয় বিরোধী দলের সক্রিয়তা নষ্ট করছে, নিষ্ক্রিয় করে দিচ্ছে ক্ষমতাসীন দল, এই অভিযোগটাও তো আসলে রয়েছে। না, এটা তো এক পক্ষকে দায়ী করলে হবে না। যারা সক্রিয় বিরোধী দল তারা জনগণের আস্থা অর্জন করে আসতে তো ব্যর্থ হচ্ছে। এটা তো দায়ী করছে বিরোধী পক্ষ ক্ষমতাসীন দলকে, আবার ক্ষমতাসীন দল বলে যে তারা তো জনগণকে সেই সুযোগটাই দিচ্ছে না যে তাদের হাতে ম্যান্ডেট তুলে দিবে। আমি বলি, এক ব্যারিস্টার সুমন সকল বাধাকে অগ্রাহ্য করে যদি নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে এত বড় একটা বিরোধী দল সেই বাধাকে অগ্রাহ্য করে নির্বাচিত হয়ে আসতে পারে না। সুতরাং মানে আমি শুধুমাত্র পাসিং দ্য বাক টু আদার্স, এটা হয় না। কিন্তু এটা হয় না যদি সদিচ্ছা থাকে, যদি সিঙ্গলনেস অফ ভিশন থাকে, অনেস্টি থাকে, তাহলে মানুষের মন জয় করে রাজনীতিতে সামনে এগিয়ে আসা কিন্তু হয়তো সাময়িকভাবে অসম্ভব, কিন্তু চিরকালের জন্য অসম্ভব নয়, যার অনেক এক্সাম্পল আমরা এখানে দেখেছি। সুতরাং আমরা অন্যকে, আমাদের এই যে অন্যকে দোষারোপ করবার যে মানসিকতা, ঠিক আছে, এটা কিন্তু আপনি বড় বড় মনস্তাত্ত্ববিদদের আপনি পড়বেন যে এই যে উইনিং যে টেন্ডেন্সি, যে যাই ঘটুক না কেন আরেকজনকে দায়ী করা, দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। আমি যদি আত্মসমালোচনা, আত্মশুদ্ধির মধ্য দিয়ে আমি আমার অবস্থানটাকে আরও অগ্রসর করি, তাহলে নিশ্চয়ই সেটা একটা সাফল্য আসবে। কিন্তু যেটা আপনার কাছে আপনি বলছেন বা যেটা আসলেই সত্যিকার অর্থে গুড প্র্যাকটিস, সেটা কতটা আছে? শেষ করতে হবে মোটামুটি। ইশতিয়াক রেজা, আপনি কি বলবেন এখানে? আমার কাছে যেটা মনে হয় দুর্নীতির ব্যাপারে এখন যেটা চলমান আছে এটাকে বন্ধ যেন হয়ে না যায়, এটা একটা। আরেকটা হলো সংস্কারটা করতেই হবে। দেখেন, পিয়ন জাহাঙ্গীর সুরক্ষিত, সবচেয়ে সুরক্ষিত ভবনে কাজটা করেছে বসে, সমস্ত কিছু নজরদারি সেখানে আছে। সেখানে যদি এই অবস্থা হয় তাহলে অন্য জায়গাগুলোতে কি আছে? তাই আপনাকে যেটা করতে হবে, রাষ্ট্রের কর্মচারীদের ডিসক্রিশনারি পাওয়ার কমিয়ে ফেলতে হবে। আমি আমার মতন ট্যাক্স দিব, আমি ভুল করলে আমি শাস্তি পাবো, কিন্তু আমার কাছ থেকে জোর করে অতিরিক্ত কর আদায়, যেটা ব্যবসায়ীদের কাছ থেকে কাস্টমস করে। আর আপনি দেখবেন জেলা প্রশাসনের ভূমি অফিসগুলো ভয়ঙ্কর আখড়া দুর্নীতির, এই জমির জালিয়াতি নিয়ে ভয়ঙ্কর রকমের আখড়ায় পরিণত হচ্ছে। এটা কেন? এটা অনেকখানি হয়েছে, কিন্তু সম্পূর্ণ কেন করা যাচ্ছে না? ব্যবসায়ীদের আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েসের, এটা ধরা কি আজকের দিনে খুব কঠিন? কিন্তু এটা রেখে দিয়েছে যে তুমি ওভার ইনভেস্ট করেছো, আমার টাকা তো, রাষ্ট্র কিন্তু টাকা পাচ্ছে না, ওর হাতে টাকাটা চলে যাচ্ছে। আপনার ইঞ্জিনিয়ারদের যে বিশাল কনস্ট্রাকশন দুর্নীতি চক্র, যার কারণে আপনি দেখবেন আমাদের স্থাপনাগুলো টেকে না, আমাদের রাস্তাঘাট দীর্ঘস্থায়ী হয় না। এগুলো কমানোর জন্য শুধুমাত্র একটা সরকারি দলের পাশাপাশি বড় বিরোধী দল অবশ্যই প্রয়োজন, সংসদের ভূমিকা অবশ্যই প্রয়োজন, কিন্তু যারা রাষ্ট্র চালাচ্ছেন, রাজনৈতিক নেতৃত্ব, এদের সদিচ্ছা প্রয়োজন। যখন দেখছে কারো নামে অভিযোগ আসছে, অনেক মন্ত্রীর নামে তো আসে, অনেক সংসদ সদস্যের নামে আসে, এলাকা এলাকায় মাস্তানি করে বেছে, সমাজ বিরোধী তৎপরতা চালাচ্ছে, কই তাদেরকে তো কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আমরা কি দেখি? শুধু বহিষ্কার বহিষ্কার খেলা দেখি, ওই লোক আবার ঢুকে পড়ে এসে। এগুলা থেকে বেরোতে হবে। রাজনৈতিক শুদ্ধি অভিযান বন্ধ হয়ে গেল। সাম্প্রতিক প্রসঙ্গ আমরা আজকে আলোচনা করলাম, সেখানে আসলে বাজারটাকে ওই অর্থে আলোচনা করা হয়নি, কারণ নানান ইস্যুতে বাজারটা একটু পেছনে চলে গিয়েছে। কিন্তু সেই মূল্যস্ফীতির জায়গাটায়ও মানুষের তো একটা ক্ষোভ ভেতরে দানা বেঁধে চলেছে। সেখানে কি বলবেন, ছোট্ট করে শুনতে চাই। সবকিছু মিলিয়ে কালমিনেট করেছে আসলে। একটা হলো বেকারত্বের বিশাল বোঝা, একটা হলো যে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে সাধারণ মানুষের, এবং মানুষ দেখছে যে সরকার তার দিকে নজর দিচ্ছে কি দিচ্ছে না, পারছে না, তার আর কোনো শান্তি হচ্ছে না, এবং তার বেতন বাড়ছে না, তার রোজগার বাড়ছে না, আয় বাড়ছে না। কিন্তু এদিকে সরকারি কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃত্বের কারো কারো বিশাল বিশাল সব দুর্নীতির খবর আসছে। মানুষের মনে ক্ষোভ তৈরি হচ্ছে, এগুলো দেখে দেখে মানুষ নিজেকে বিপন্ন বোধ করছে। জি, সে জায়গায় ছোট্ট করে এই প্রসঙ্গে শুনিনি অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী, আপনাকে একটু শুনে নিতেই চাই। যদি বলি যে জমে জমে নিম্নচাপ, উচ্চচাপ, বা তারপরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, কি হবে? এইটা মানে 54 বছর স্বাধীনতার পরও জাতির পিতা সবসময় বলতেন যে একটা বৈষম্যহীন সমাজ, আয় বৈষম্য কিন্তু দারুণভাবে বেড়েছে। এটা যে কোনো কারণেই হোক না কেন, এইখানে দেখা যাচ্ছে যে একটা শ্রেণী বিপুল অঙ্কের টাকা আয় করছে, আবার একটা শ্রেণীর আয় একদম নেই। আয় বৈষম্য কমাতে হবে যদি অর্থনৈতিক সাম্য আমরা আনতে চাই, সমাজতন্ত্র বঙ্গবন্ধু অর্থে, মুজিবী অর্থে যদি কায়েম করতে চাই, এই আয় বৈষম্যটা আমাদের কতটা সেটা চেষ্টা করছে, কারণ আমরা তো মাথাপিছু আয়টাকে দেখাচ্ছি বা জিডিপি দেখাচ্ছি গড় করে, তাহলে সেই গড় করে যখন দেখাচ্ছি তখন এই চেষ্টাটা কতটা থাকে তার পেছনে? আমরা জানি, আমরা এটা মেনে নিয়েই বলছি যে এখন একটা গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি নানাবিধ কারণে, এবং শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক অন্যান্য সকল দেশই কিন্তু ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। বাট দেন এগেইন আমাদের মনে হয় যে এই জায়গাটা একটু স্পেশালি অ্যাড্রেস করা উচিত, সো দ্যাট বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ, হ্যাঁ, তাদের ইনফ্লেশনটা
যদি একটু রাশ টানা যায়, তা না হলে কিন্তু এই ইয়েগুলো মানুষের মধ্যে আরো ক্ষোভের জন্ম দিবে। এবং আজকের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। চমৎকারভাবে এখন যে সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো মানুষের মধ্যে নানানভাবে দানা বাঁধছে বা মানুষ ফুঁসে উঠছে, সেগুলো নিয়ে আপনারা চমৎকারভাবে উত্তরণের পথও দেখালেন যে কিভাবে উত্তরে যাওয়া যায়, এবং সেখান থেকে আশা করি এই প্রস্তাবনাগুলো গ্রহণ করবেন যারা রয়েছেন একদম নীতি নির্ধারণী পর্যায়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর রাশিদ আসকারী আপনাকে, সৈয়দ ইশতিয়াক রেজা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় থাকবার জন্য, এবং এই যে আলোচনা, এই আলোচনা আপনাদের, কারণ এই আলোচনার মধ্য থেকেই কোনটা হওয়া উচিত কোনটা হওয়া উচিত না আপনারা খুব ভালোভাবে এখান থেকে স্বচ্ছতা পেয়েছেন বা নিজেরা অনেক বেশি সুস্পষ্ট হতে পেরেছেন। সেই জায়গায় কোনো আন্দোলন হতেই পারে কোনো দাবির জন্য, কিন্তু কোনো রাজনীতি বাজেভাবে যেন না হয়, অপপ্রচার না হয়, গুজব না হয়, সঠিক যে দাবি দেওয়া সেগুলো নিয়ে আলোচনায় বসা যেতেই পারে। এবং যে কথাটা সৈয়দ ইশতিয়াক রেজা অনেক দিন ধরেই বলে যাচ্ছেন, আমাদের নিটল 21 তো একাধিকবার উচ্চারণ করেছেন যে জেদাজিদির জায়গাটা থেকে সরে আসতে হবে, কারণ কোটা বিরোধী আন্দোলন বলি বা কোটা সংস্কার আন্দোলন বলি, এটাই এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে, যেটা নিয়ে সহিংসতা আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা কোনো সহিংসতা দেখতে চাই না। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ করুক, এবং যেই জায়গাগুলো যেভাবে উত্তরণের পথ কিছুটা হলো বাতলে দিয়েছেন আজকে সম্মানিত আলোচক দুজন, সেই জায়গায় যদি সেগুলো আমলে নেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে সামনের দিনে দেশ কোনো ভালো কিছুই দেখতে পাবে। আমাদেরও প্রত্যাশা থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।